রামনবমী থেকে ধরো বা তার আগে নবান্ন অভিযান থেকে ধরো, আমি বেশি দূর যাচ্ছি না। এই যে নবান্ন অভিযানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে মারা হলো আর.জি. করের ঘটনায় যেভাবে, বা তার পরবর্তীকালে যে অত্যাচারগুলো ক্রমান্বয়ে চলছে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, তখন তো এই প্রশ্নটা আসে না যে গুজব কেন? কেউ হনুমানজির পতাকা খুলে দিচ্ছে, আবার কেউ একইভাবে মানে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনজাতিকে বেছে বেছে, তাদের ধর্মকে বেছে বেছে তাদের গাড়িতে হনুমানের পতাকা লাগিয়ে দিচ্ছে। বৈধানিকতা রক্ষার কাজ আমাদের হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এসব নিয়ে দেখার কাজ নেই। আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কোনোভাবে হলো মানুষের অধিকারগুলোকে রক্ষা করব। এবং একটা লোক বলেছে টাকা দিয়ে চাকরি পেয়েছি, প্রক্রিয়াগত দুর্নীতি হয়েছে, সেই প্রক্রিয়াগত দুর্নীতির কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে এদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাইনি যে তথ্যে কে টাকা নিয়েছে, কিভাবে টাকা নিয়েছে এবং কিভাবেই বা দুর্নীতি হয়েছে সেটা জানা যাচ্ছে। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বা একটা সমাজসেবী সংগঠনের নামে রাজনৈতিক করা কিছু প্রতিষ্ঠানের যে উস্কানিতে পা দিয়ে ফেলি, তাহলে আমাদের যে বাংলার সংস্কৃতি, রামকৃষ্ণ দেবের সংস্কৃতি, সারদা দেবীর সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, বিবেকানন্দের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু ধূলিসাৎ হতে পারে। আজকের দিনে না সবাইকে ফেমাস হতে হবে, আজকের দিনে সবাইকে ভোট রাজনীতির কথা ভাবতে হবে। এই যে ফেমাস হওয়া, ভোট রাজনীতি করা, লিডার হয়ে যাওয়া, এই জায়গা থেকে বেরিয়ে একটু মানবিকতার খাতিরে দেখতে হবে। যেন এই যে 118 জন বা তার বেশি লোককে আটক করেছে, তাদের মধ্যে থেকে যেন খুঁজে খুঁজে বার করে যে কারা এইখানে ওই ইয়ের মতন, যারা ওই আইএসএফ করে তাদের কিছু একটা অংশের মতন এখানে বিজেপি স্নাইপার লুকিয়ে রয়েছে কিনা। আমি আবারও বলছি, কেউ যদি নিজ স্বার্থে জবরদখল করে রেখে থাকে এবং সেটা যদি আইনে প্রমাণিত হয়, তাহলে ওয়াকফ আইনের মাধ্যমে যে শাস্তি বিধান আছে সেটা হবে। তো যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় আসবেন, তারা এই সংস্কৃতি আনার জন্য কিন্তু চিন্তাটা করবেন যে আপনারা কি এই সংস্কৃতি আনতে চাইছেন। মাছ তুলে দেবে, বাঙালির সবথেকে প্রিয় খাদ্য মাছ, এবং তার সঙ্গে সঙ্গে শুধু বাঙালির প্রিয় খাদ্য নয়, কত ব্যবসায়ী যুক্ত রয়েছে এর মধ্যে, কত সাধারণ গরিব মানুষ মাছ ব্যবসা করে খান, তাদের ব্যবসায় লাথি মারবে। উত্তপ্ত মুর্শিদাবাদ। ইতিমধ্যে আমরা জানি যে ওয়াকফ বিল নিয়ে শুধুমাত্র মুর্শিদাবাদ না, কলকাতাও বিভিন্ন প্রান্তে ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামছে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। এবং তার পরবর্তী যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে গুলি চলছে, সেখানে বোমা পড়ছে, এবং তার পাশাপাশি বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন পুলিশের কন্ট্রোল অফিস, এমনকি প্রাইভেট গাড়ি বাইক জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে পুলিশের তরফ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে যে গুজবে কান দেবেন না, গুজবের জন্য এটা ছড়াচ্ছে। আদৌ সত্যি কি শুধুমাত্র গুজবের জন্য এটা হচ্ছে? ইতিমধ্যে পুলিশ তার জনসমক্ষে তাদের বার্তা রেখেছে, 118 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার যে প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ দুটো অ্যাকশানই পুলিশ নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তার জন্য তার টুইটার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পোস্ট করেছেন, কিছুক্ষণের মধ্যেও দলের তরফ থেকে তিনি আরও বলবেন। কিন্তু আমার প্রসঙ্গ 2-3টে জায়গায় রয়েছে। রামনবমী থেকে ধরো বা তার আগে নবান্ন অভিযান থেকে ধরো, আমি বেশি দূর যাচ্ছি না। এই যে নবান্ন অভিযানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে মারা হলো আর.জি. করের ঘটনায় যেভাবে, বা তার পরবর্তীকালে যে অত্যাচারগুলো ক্রমান্বয়ে চলছে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, তখন তো এই প্রশ্নটা আসে না যে গুজব কেন? তখন তো বাংলার গণমাধ্যম প্রশ্ন করে না যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো কেন। তখন কারণ খোঁজা হয় যে কেন পুলিশের গাড়ি জ্বালানো হলো, কেন পুলিশ আক্রমণ করলো, কেন বাধ্য করলো ওদের গাড়ি জ্বালাতে। আর এখন যখন হচ্ছে, এখন উল্টোটা হচ্ছে যে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। অর্থাৎ যদি আমরা সচেতন জনগণ, যদি আমরা সচেতন গণমাধ্যম এই মর্মে ঐক্যমত না হই যে বাংলায় সংস্কৃতি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখার দায়িত্ব সকলের, এবং সকলে মিলে যেটা প্রকৃত সত্য সেই প্রকৃত সত্যটাকে সামনে আনার প্রয়োজনীয়তা আছে, এবং একই সঙ্গে শান্তির বার্তা দেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু সমূহ বিপদ। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বা একটা সমাজসেবী সংগঠনের নামে রাজনৈতিক করা কিছু প্রতিষ্ঠানের যে উস্কানিতে পা দিয়ে ফেলি, তাহলে আমাদের যে বাংলার সংস্কৃতি, রামকৃষ্ণ দেবের সংস্কৃতি, সারদা দেবীর সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, বিবেকানন্দের সংস্কৃতি, নজরুলের সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু ধূলিসাৎ হতে পারে। আমার বক্তব্য হচ্ছে
যদি নবান্ন অভিযানে যে তোমার পুলিশকে আক্রমণ করা হয়েছে, পুলিশকে রক্তাক্ত করা হয়েছে, আরজি করের আন্দোলনের সময় যেভাবে পুলিশকে রক্তাক্ত করা হয়েছে, বা নবান্ন অভিযানের সময় বিজেপির তরফ থেকে যেভাবে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বা মারা হয়েছে, তেমনই যখন আজকের দিনেও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমান্তরালভাবে এদেরকে বিচার করতে হবে। কিন্তু এই যে ঘটনাগুলি আপনি বলছেন, সেই ঘটনায় তো গুলিবিদ্ধ হয়নি কেউ, না বোমাও পড়েনি কেউ, কিন্তু এই ঘটনায় তো সেটা দেখা যাচ্ছে। পুলিশের চোখ নষ্ট হয়েছে, পুলিশের পায়ে অপারেশন হয়েছে, পুলিশকে গুলি খেতে হয়েছে, সেই তথ্যগুলো সবার সামনে আছে। আমার প্রবলেমটা এইখানে যে আমরা কেন মাঝে মাঝে খণ্ডিত সত্যের দিকে পৌঁছাই। আমি তো খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এই ঘটনা চূড়ান্ত নিন্দাজনক এবং যারা ঘটাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তির বিধান চাইছি। কিন্তু যখন অন্যান্য সময় যে উদাহরণগুলো দিলাম, সেটা আরজি করের ঘটনার সময় হোক বা সেটা হোক নবান্ন অভিযানের সময়, তখন যেভাবে আক্রমণগুলো করা হয়, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তখন কেন কেউ প্রশ্ন করে না যে এটা কেন হলো, কেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হলো না? তখন তার বদলে কেন আমরা পুলিশের দোষ খোঁজার চেষ্টা করি? পুলিশের দোষ যদি থাকে সেটা অবশ্যই খুঁজবো। পুলিশের দায়িত্ব নিয়ে কেউ বসে নেই, বা গুন্ডাদের দায়িত্ব নিয়েও কেউ বসে নেই। দায়িত্ব একটাই, শান্তি সমৃদ্ধি এবং স্থিতি ফিরিয়ে আনা এবং সেটার ব্যবস্থাপনা করা। তার বদলে যদি আমরা শুধুমাত্র কিছু ধর্মীয় উস্কানিতে চিন্তাভাবনা করি, কেউ হনুমানজির পতাকা খুলে দিচ্ছে, আবার কেউ একইভাবে মানে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট জনজাতিকে বেছে বেছে, তাদের ধর্মকে বেছে বেছে তাদের গাড়িতে হনুমানের পতাকা লাগিয়ে দিচ্ছে। দুটোই সমান্তরাল খারাপ। এটা বলতে হবে। এটা যতদিন পর্যন্ত আমরা না বলতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বাংলার যে মানে ঋত সম্মান, ঋত গৌরব, আসলে আজকের দিনে না সবাইকে ফেমাস হতে হবে। আজকের দিনে সবাইকে ভোট রাজনীতির কথা ভাবতে হবে। এই যে ফেমাস হওয়া, ভোট রাজনীতি করা, লিডার হয়ে যাওয়া, এই জায়গা থেকে বেরিয়ে একটু মানবিকতার খাতিরে দেখতে হবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াকফ বিল বাংলায় কার্যকর করতে দেবেন না, যিনি পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াকফ বিলের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট ভূমিকা রয়েছে, যে তারা এটাকে মানছে না, তারপরেও যারা পশ্চিমবঙ্গে এই ধরনের অরাজকতা সৃষ্টি করছে, তারা পশ্চিমবঙ্গের ভালো চাইছে না ক্ষতি চাইছে আমি জানি না। এবং এখানে কেউ কেউ এমন হতে পারে যে তারা অন্য ধর্মের মানুষ সেজে, যেটা আমরা আগেও দেখেছি, এই সেজে অর্থাৎ নকল করে, মুখোশ পরে অন্য ধর্মের মানুষকে পিটিয়ে দিয়ে সেইখানে কেউ কেউ টাকা নিচ্ছে কিনা, কেউ কেউ বিজেপির স্লিপার সেল হিসেবে কাজ করছে কিনা, স্নাইপার হিসেবে কাজ করছে কিনা, সেটাও কিন্তু দেখতে হবে। এবং পুলিশ যেন এই যে 118 জন বা তার বেশি লোককে আটক করেছে, তাদের মধ্যে থেকে যেন খুঁজে খুঁজে বার করে যে কারা এইখানে ওই ইয়ের মতন, যারা ওই আইএসএফ করে, তাদের কিছু একটা অংশের মতন এখানে বিজেপি স্নাইপার লুকিয়ে রয়েছে কিনা। এবং তারাই ইচ্ছাকৃতভাবে, যেমন মূর্তি ভেঙে অন্যের নামে দোষ দিয়েছিল, তেমনই এখানে তারাই কিছু অংশের মানুষ যুক্ত আছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু হোয়াট এভার ইট ইজ, বিজেপি করুক, XYZ করুক, সিপিএম করুক, XYZ করুক, তৃণমূলের কেউ থাকুক, XYZ করুক, খুব পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, বাংলার শান্তি এবং বাংলার স্থিতি ও সমৃদ্ধি নষ্ট করার দোষে যারা দোষী হবে, প্রত্যেককে কড়ায় গণ্ডায় জবাব দিতে হবে। প্রত্যেকের কাছে একটা আইনের জবাব দিতে হবে এবং আইনের অনুশাসন ফিরবে এবং আইনের মাধ্যমেই ফিরবে। কিন্তু আমরা তো দেখলাম, যেটা আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে এই আইন চালু হতে দেবেন না, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। কিন্তু এই আইন তো সম্পূর্ণভাবে নিয়ম মেনে রাজ্যসভায় পাশ হওয়া থেকে শুরু করে, লোকসভায় পাশ হওয়া থেকে শুরু করে, রাষ্ট্রপতির হাত ধরে সেটা আইনে পরিবর্তন হয়েছে। তাহলে সেটাকে কিভাবে এই রাজ্যে বাধা দেবে? কারণ এটা তো সমগ্র দেশ জুড়ে তো এই আইন মানে বলবৎ হবে, সেমনটা দেখো, ইতিমধ্যে একটা আইনি প্রক্রিয়া চলছে এবং রাজ্য সরকার প্রয়োজনে সেইখানে যাবে, হয়তো বাকি রাজ্য সরকার বলে দেবে। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে বলতে পারি যে এটার একটা আইনি রাস্তা খোলা আছে এবং সেই আইনি রাস্তার মাধ্যমে যাওয়া যেতে পারে। ধরো তামিলনাড়ু সরকার গভর্নর বনাম রাজ্য মামলায় পরিষ্কারভাবে বলে দিল গভর্নরের ক্ষমতা কী এবং 200 নম্বর ধারার বলে গভর্নর কতদূর কী করতে পারে। ফলে পশ্চিমবঙ্গেও সেই সুযোগটা আছে। এরকমভাবেই ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে চিন্তাভাবনা, সেটা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই আইন আদালতের মাধ্যমে যেভাবে হওয়ার হবে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে জরুরি জায়গা রয়েছে তাকে প্রোটেকশান দিতে হবে, তার সঙ্গে সঙ্গে মহিলাদের যে জায়গা রয়েছে প্রোটেকশান দিতে হবে, যুবদের যে জায়গা রয়েছে তাকে প্রোটেকশান দিতে হবে, গরিবদের, দরিদ্রদের কিংবা চাকরিহারা যাদের রয়েছে তাদের প্রোটেকশান দিতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে
যদি কোনো ত্রুটি, কোনো ভুল, কোনো দুর্নীতি, কোনো অন্যায় হয়ে যায়, প্রত্যেকটার প্রয়োজন মতন ব্যবস্থাপনা করতে হবে। প্রয়োজনে কোথাও ভুল শোধরাতে হবে, কোনো অন্যায় হলে সেখানে ন্যায়ের রাস্তা খুলতে হবে, দুর্নীতি হলে শাস্তি বিধান করে দুর্নীতি মুক্ত করতে হবে, এবং পশ্চিমবঙ্গ সরকার সেই দিকে এগোচ্ছে। সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বার্তা দিয়েছেন, আমরা সেই বার্তার পক্ষে থাকছি এবং সেই বার্তার জন্যই আমরা শান্তির কথা বলছি। ইতিমধ্যে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে বাংলায় তৃণমূল না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে, এবং তার আগে আমরা জানি যে কেন্দ্রর কাছে একটি রিপোর্ট গেছে, যেই রিপোর্টে 4 জন তৃণমূল নেতা নেত্রীর নাম আছে, যার মধ্যে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমেরও নাম আছে, যে ওয়াকফ সম্পত্তি নিজ স্বার্থে ব্যবহার করা বা জবরদখল হিসেবে। আমি আবারও বলছি, কেউ যদি নিজ স্বার্থে জবরদখল করে রেখে থাকে এবং সেটা যদি আইনে প্রমাণিত হয়, তাহলে ওয়াকফ আইনের মাধ্যমে যে শাস্তি বিধান আছে সেটা হবে। কিন্তু একথা সত্যি যে পশ্চিমবঙ্গে সরকারে যদি তৃণমূল কংগ্রেস না থাকে, আজকে যে সৌহার্দ্যমূলক সম্পর্কগুলো এখানে রয়েছে, যে সৌহার্দ্যের সম্পর্ক এখানে রয়েছে, যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রক্তের সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা কিন্তু খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে আমরা জনগণতান্ত্রিকভাবে মানুষের সম্পর্কগুলোর ওপরে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের কনটেক্সটে আমরা বলি যে সাংবিধানিকতা রক্ষার কাজ আমাদের হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এসব নিয়ে দেখার কাজ নেই। আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কোনোভাবে হলো মানুষের অধিকারগুলোকে রক্ষা করব, এবং এক্ষেত্রে অধিকার রক্ষা করতে গিয়ে আইনের যে সহায়তা নেওয়া, সেই সহায়তা নেব। কিন্তু যদি কোনোভাবে দেখা যায় বিজেপি ক্ষমতায় চলে আসে, ওই যে 70% হিন্দু 30% মুসলিম, এটা হবে প্রথমে হিন্দু মুসলিম বিভাজন হবে, তারপরে যে বিভাজন হবে সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণ, তারপরে যেটা হবে তপশিলি জাতি তপশিলি উপজাতি, আবার তপশিলি জাতির মধ্যে ভাগ হবে, ব্রাহ্মণদের মধ্যে ভাগ হবে, যেরকম মধ্যপ্রদেশে হয়, যেরকম উত্তরপ্রদেশে হয়, যে তপশিলি জাতি উপজাতির মানুষ ব্রাহ্মণদের জমিতে পা রাখতে পারে না। তপশিলি জাতি উপজাতির কোনো পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার ক্রিমিনাল ব্রাহ্মণ, তার পাশে বসতে পারে না, তাকে হাত দিতে পারে না, তাকে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকতে হয়। ফলে এই ধরনের সংস্কৃতি পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপি ক্ষমতায় আসবে না, প্রথমেই বলে দিই, বিজেপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে না, কিন্তু যারা ভাবছেন বিজেপি ক্ষমতায় আসবেন, তারা এই সংস্কৃতি আনার জন্য কিন্তু চিন্তাটা করবেন যে আপনারা কি এই সংস্কৃতি আনতে চাইছেন। মাছ তুলে দেবে, বাঙালির সবথেকে প্রিয় খাদ্য মাছ, এবং তার সঙ্গে সঙ্গে শুধু বাঙালির প্রিয় খাদ্য নয়, কত ব্যবসায়ী যুক্ত রয়েছে এর মধ্যে, কত সাধারণ গরিব মানুষ মাছ ব্যবসা করে খান, তাদের ব্যবসায় লাথি মারবে। সামগ্রিকভাবে আমাদের হিন্দু ধর্মের বিভাজন হবে, আমাদের হিন্দু মুসলিম বিভাজন হবে, আমাদের বাঙালি আনা বিচ্ছিন্ন হবে। ফলে ফিরহাদ হাকিম সহ যদি কেউ এরকম কথা বলে থাকেন যে বিজেপি আসলে এই ক্ষতি হবেন, তারা যথার্থ বলেছেন। একটা শেষ প্রশ্ন করব ওয়াকফ নিয়ে। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে এই ওয়াকফ যে বিলের বিরোধিতায় দেখা যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু রয়েছে স্টেশনের ওপরে হামলা, যার ফলে মুর্শিদাবাদের সুতি থেকে ধুলিয়ানা বিভিন্ন রেল স্টেশনে হামলা চলেছে, এবং এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ করেছেন শুভেন্দু অধিকারী, এরকমভাবেই যদি রেলমন্ত্রীকে চিঠি পাঠান, আমি বলবো 100 দিনের কাজের টাকা রেখাপাত্ররা, 100 দিনের কাজের টাকা নয়, বাড়ির ছাদের টাকা রেখাপাত্ররা পায়নি, তাই রেখাপাত্রদের জন্য একটা চিঠি পাঠাক যে মাথায় ছাদ পাচ্ছে না, মানুষের পেটের যে লাথি মেরেছে তারা, সেই নিয়ে একটা চিঠি লিখুক যে পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হোক, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হোক। যারা রেল স্টেশন ভেঙেছেন বা রেল স্টেশনের সরকারি সম্পত্তি ভেঙেছে, সেই সব ক্রিমিনালদের দ্রুত শাস্তি হওয়া উচিত। আমি ক্রিমিনাল বলছি, আমি কোনো ধর্মের কথা বলছি না। হিন্দু ধর্মের লোক করলেও ক্রিমিনাল, মুসলিম ধর্মের লোক করলেও ক্রিমিনাল, কারণ কোনো ধর্মই এই ধরনের অন্যায়কে শেখায় না। আর এই ধরনের অন্যায়ের আশ্রয় যারা নেয়, তাদের কোনো ধর্ম হতে পারে না। তাই আমি হিন্দু মুসলিম এসব ধর্মে বলবো না, আমি বলবো যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, আইন অনুযায়ী তাদের শাস্তি হতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন। একদিকে ওয়াকফ বিরোধী আইন নিয়ে তপ্ত রয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত, তেমনি তার পাশাপাশি কলকাতায় কিন্তু চাকরিহারাদের বিক্ষোভে আন্দোলনে তপ্ত রয়েছে, সেটা বিকাশ ভবন হোক বা এসএসসি ভবন। এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ্যে আনা যেতে পারে।
তাহলে এই 2 সপ্তাহের এত আন্দোলনের পরে কেন শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য রাখলেন? এইখানে কতগুলো জায়গা তোমরা মিস করে যাচ্ছ। উনি বলেছেন সিবিআই এর দেওয়া, এটা মাথায় রাখতে হবে। যে হার্ড ডিস্কের কথা, তো প্রথমে 300 কত পাতার যে রায় বেরিয়েছিল সেখানেও বলা হয়েছিল, 41 পাতার রায়েও বলা আছে। ওএমআর শিটের একটা নিয়ম ছিল যে 1 বছর পার হয়ে গেলে ওএমআর শিট ডিস্ট্রয় করা হবে। তারপরে সিবিআই যে 3টে হার্ড ডিস্ক খুঁজে পেয়েছে তার রেফারেন্স করেই বলেছে হচ্ছে আমাদের এসএসসি। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এসএসসিকে এই ডাইরেক্টিভ কেন দিয়ে দেওয়া হলো না যে সিবিআইয়ের যে মানে ও দ্বারা যে রক্ষিত বা খুঁজে পাওয়া ওএমআরের যে ইমেজ কপি, মিরর কপি, সেটা পাবলিশ করা হোক, সেটা তো বলতেই পারতো। তাহলে এই প্রশ্নটা ঘুরিয়ে কেন করা হচ্ছে না যে কোর্টে কেন এই ডাইরেকশনটা দেওয়া হলো না যে সিবিআইয়ের সঙ্গে তোমরা সমঝোতা, একটা জায়গায় বসো, একটা সমঝোতা দেখে তোমরা দেখো যে কিভাবে চাকরি যারা যোগ্য প্রার্থী আছে সেই যোগ্য প্রার্থীদের বাঁচানো যায়। এই ডাইরেকশনটাও তো আসতে পারতো যে আপাতত এক পক্ষ যখন নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে, যারা ট্রায়ালে রয়েছে, কারুর জামিনে কেউ বাইরে রয়েছে, কেউ জেলের মধ্যে রয়েছে, তাদের তো শাস্তি বিধান হয়নি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কুন্তল বা আরও যারা আছেন তাদের তো শাস্তি হয়নি। তাহলে এই 26,000-এর শাস্তি কেন হলো? আমি এটা 22 সাল থেকে বলে আসছি যে অন্যায় করেছে দুপক্ষ, তাহলে দুপক্ষের শাস্তি সমান্তরাল হওয়া উচিত। তাহলে পার্থ চট্টোপাধ্যায় যদি অন্যায় করে থাকে, টাকা নিয়েছেন কি নেননি, বা কুন্তল যদি অন্যায় করে থাকে, টাকা নিয়েছেন কি নেননি, বা XYZ টাকা নিয়েছেন কি নেননি, তাদের শাস্তি হলো না, তারা ট্রায়ালে রইল, এদের শাস্তি হয়ে গেল। তাহলে এদের তো বেনিফিট অফ ডাউট দেওয়া যেতে পারতো, বেনিফিট অফ ডাউট দিয়ে এদের তো চাকরিতে রেখে দেওয়া যেতে পারতো। রেখে দিয়ে তারপরে ট্রায়াল শেষ হলে কেউ একজনও বলেছে আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, একটা লোক বলেছে টাকা দিয়ে চাকরি পেয়েছি, প্রক্রিয়াগত দুর্নীতি হয়েছে, সেই প্রক্রিয়াগত দুর্নীতির কথা বলা হয়েছে, কিন্তু কোনোভাবে এদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাইনি যে তথ্যে কে টাকা নিয়েছে, কিভাবে টাকা নিয়েছে এবং কীভাবেই বা দুর্নীতি হয়েছে সেটা জানা যাচ্ছে। তাহলে এসএসসি থেকে শুরু করে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল তাদের কেন শাস্তি হলো না? তাদের শাস্তিটা তো হওয়া উচিত ছিল। 26,000-এর চাকরি চলে যাচ্ছে, আর আরেকজনরা জামিনে বসে আছে, জেলের হাওয়া খাচ্ছে শুধু, কিন্তু শাস্তি পায়নি, এটা হতে পারে না। আমি আবারও অনুরোধ করব যে রিভিউ পিটিশনটা যেটা করা হয়েছে সেটা যেন খুব সচেতনভাবে দেখা হয়, আর যে বা যারা দোষী তাদের শাস্তি দেওয়া হয়, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের যেন চাকরিটা দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। দাদা, একটা শেষ প্রশ্ন করবো এই প্রসঙ্গেই। বলা যাচ্ছে যে এই যে মিরর ইমেজ প্রকাশ করার কথা ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন, 2 সপ্তাহ হাতে সময় নিয়েছেন তিনি, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই মিরর ইমেজ মূলত এসএসসির কাছে আগেই ছিল, এটা এতদিন পর্যন্ত পেশ করা হয়নি এই কারণে, কারণ এটা যদি পেশ করা হতো তাহলে কে যুক্ত আছে সেটা সকলের প্রকাশ্যে চলে আসতো। তাহলে কি 3 দিন ধরে বন্ধ রেখে এসএসসিতে কি সার্চ করেছে ওরা? তাই তো সিবিআই CISF নিয়ে 3 দিন ধরে এসএসসি অফিস বন্ধ রেখে যা সার্চ করলো সেটা পেলো না কেন? বোকার মতন কথা বলে লাভ আছে? বরঞ্চ এটা বলো যে জাস্টিস গাঙ্গুলি যখন জাস্টিস ছিলেন তখন তিনি যেভাবে বলেছেন আমি চাকরি খাবো, এবং যখন তিনি নেতা হয়েছেন তখন বলেছেন চাকরি খেয়েছি, কিছু একটা অর্ডারে বেঁচে আছে, কদিন পরে মরে যাবে। আবার আজকেই তিনি বলছেন যে তার কাছে কী সব উপদেশ আছে, সেই উপদেশ তিনি দেবেন, এবং সেই উপদেশ দিয়ে তিনি চাকরি হারাদের চাকরি বাঁচাবেন। প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে। 2021 সালের ভোটের পরপরই 2024 সালের ভোটের যে প্রচারে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি বলেছিলেন বিজেপি দলকে তোমরা চাকরি হারাদের পাশে থাকো। এই হচ্ছে চাকরি হারাদের পাশে থাকার নিয়ম। এসব বোকা কথা বলে লাভ নেই। যদি সরকারের কেউ দোষী হয়ে থাকে তার শাস্তি হোক, আমাদের যায় আসে না, কিন্তু একই সঙ্গে বলবো যেভাবে গরিব মানুষের বা শিক্ষিত মানুষের যে চাকরি মারা হলো বা 100 দিনের কাজের টাকা মারা হলো, দুটোই সমান্তরাল অন্যায়, এবং সেক্ষেত্রে এই বিজেপিকে জবাব দিতে হবে, এবং সিপিএমের বিচারপতিদের দ্বারা যেভাবে কাজ হলো তাদের জবাব দিতে হবে। সৌমিত্র খানের নাম আসছে এই চাকরি। আরে সৌমিত্র খান কেন? সৌমিত্র খান থেকে শুরু করে, অনুপম থেকে শুরু করে, সুজনবাবু থেকে শুরু করে, সেলিমবাবু থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী, কার নাম চাই? সবার নাম আসছে। ওসব বলে লাভ নেই। সবাই কম বেশি এদিক ওদিক কিছু করার সঙ্গে যুক্ত কিনা আমি জানি না। একটা জেলা থেকে 2200-2500 চাকরি হয়েছে, সেই জেলার নাম হচ্ছে মেদিনীপুর। তাহলে সেগুলো দেখা যাবে, আইনের মতন চলুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখা হচ্ছে। আস্থা রেখে আমরা পরিষ্কার বলতে চাইছি, শিক্ষামন্ত্রীর ওপর আস্থা রাখা হচ্ছে যে আইন মোতাবেক কিভাবে ওদের চাকরি ফেরত দেওয়া যায় সেটা হচ্ছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।